This meeting is being live streamed. ভাইয়া কাইন্ডলি শুরু করো। ঠিক আছে, শুরু করব। হ্যাঁ। রেডি। বিএনপি মিডিয়া সেল কর্তৃক আয়োজিত টক শো ফোকাল পয়েন্টের 60তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ। তো তারুণ্যের ভাবনায় এটি আমাদের দ্বিতীয়তম পর্ব। আজকে আমাদের সঙ্গে যুক্ত হবেন আলোচক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি জনাব সুলতান সালাউদ্দিন টুকু। আমাদের মাঝে আরো যুক্ত হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব এস এম জিলানী। আমাদের সঙ্গে আমরা আজকে একটু এই আলোচনায় ভিন্ন ধারার তিনজনকে যুক্ত করতে পেরেছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তরুণ ব্যবসায়ী এবং ইঞ্জিনিয়ার এস এম ফয়সাল মাহমুদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একজন তরুণ চাকুরিজীবী জনাব জাকিউল আলম, এবং আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছেন একজন শিক্ষার্থী সাইরা চন্দ্র চাকমা। আর আমি আপনাদের সঙ্গে যুক্ত আছি সঞ্চালক হিসাবে আরাফাত বিল্লাহ খান। আমি সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের এই অনুষ্ঠানটা দেখছেন, আপনাদের সবাইকে স্বাগতম। শুধু দর্শক মন্ডলী, আমরা আজকের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বসেছি। আপনারা জানেন বিএনপির তিনটি সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল সারা বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রধান শহরগুলোতে তারুণ্যের সমাবেশ করছে। এবং এই তারুণ্যের সমাবেশটি আসলে কেন করছি আমরা আমাদের হেডলাইন দিয়েছি দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ, এবং তারুণ্যের কি ভাবনা রয়েছে সেই বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা আজকে একেবারেই এখানে ছাত্র থেকে শুরু করতে চাই, কারণ এই তরুণদের একটা উল্লেখযোগ্য অংশই হচ্ছে ছাত্র শিক্ষার্থী। আমাদের সঙ্গে যুক্ত আছেন সাইরা চন্দ্র চাকমা। আমরা প্রথমে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যে এই তারুণ্যের সমাবেশ সম্পর্কে আপনার যদি একটু আপনার মতামত কি, আপনার কেমন লাগছে আসলে, আপনি আপনার বক্তব্য যদি উপস্থাপন করতেন। জি স্যার, আপনার মিউট করা রয়েছে, শুনতে পাচ্ছেন আপনাকে আমরা। ধন্যবাদ ভাইয়া। এবং আমার সাথে যারা সহ আলোচক বৃন্দ আছেন, সম্ভবত এখনো আমাদের যে বড় শ্রদ্ধেয় যে দুইজন বড় ভাই, ওনারা এখনো জয়েন হতে পারেনি। যারা এখানে আছেন সবাইকে আমি আসসালামু আলাইকুম জানাচ্ছি। আপনি আমাকে প্রশ্ন করেছেন যে আগামীর যে 22 তারিখে যে তারুণ্যের সমাবেশ হবে সেই বিষয় হচ্ছে আমাদের তরুণদের ধারণা কি বা তরুণদের চিন্তা ভাবনা কি। প্রথমে আমি একটা কথা দিয়ে শুরু করতে চাই। এখন যেটা খুবই এখন ট্রেন্ড যে একটা স্লোগান, সেটা হচ্ছে জাগো তরুণ জাগবে দেশ, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। আমরা আসলে এই স্লোগানটা শোনার পরেও, স্বাধীনতার 52 বছর পরেও আমাদের এখনো আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের ভোটাধিকারের জন্য, আমাদের বাক স্বাধীনতার জন্য, আমাদের যে মৌলিক অধিকার আছে এগুলোর জন্য আমাদের এখনো দুঃখের বিষয় হলেও আমরা এখনো এগুলো নিয়ে আমাদের কথা বলতে হয়। বিএনপি ঘোষিত যে যুবদল এবং যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল যৌথভাবে যে তারুণের সমাবেশ বিভিন্ন জায়গায় বিভাগীয় সমাবেশগুলো করে এসেছে, আমরা দেখেছি সেখানে লক্ষ জনতা, যে নতুন তরুণ প্রজন্ম সেখানে অংশগ্রহণ করেছে। এবং আমি একজন তরুণ প্রজন্মের একজন তরুণ হিসেবে আমি এই সমাবেশকে সমর্থন জানাই। সেই সাথে আমি চাই আমাদের যে তরুণদের যে অধিকার, কারণ আসলে কি আমরা সত্যিকার অর্থে আমার যে বয়স হয়েছে, আমি এখনো আমার ভোটের অধিকার, মানে আমি এখনো ভোট দিতে পারিনি। আপনারা জানেন 14 সালে যে নির্বাচন হয়েছে সেখানে 154টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদে তারা গিয়েছে, যেখানে বাংলাদেশের সংবিধানে বলা আছে যে
জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই সংসদে যাবে। সেখানে আমাদের এতই দুর্ভাগ্য যে আমাদের এই 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতার সংসদের যে সংসদীয় আসন আমাদের দেখতে হয়েছে, সেখানে আমি আমার ভোট দিতে পারিনি। আমরা 18 সালে দেখেছি কিভাবে দিনের ভোট রাতে চুরি করে তারা একটা শো অফের একটা নির্বাচন করেছে। তো আসলে আমরা বলতে চাই যে তরুণ প্রজন্ম, আপনারা চিন্তা করুন, একজন মানুষের বিবেক দিয়ে চিন্তা করলে তো বোঝা যায় আমি যে একটা রাষ্ট্রের নাগরিক, আমি আমার যে রাষ্ট্রের যে অধিকার, আমার প্রথম অধিকার কি, আমি আমার জনপ্রতিনিধি হচ্ছে আমি নির্বাচন করব। আমি জনপ্রতিনিধিকে নির্বাচিত করে তার কাছ থেকে আমি আমার যে রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা সেগুলো আমি পাওয়ার আশা থাকবে আমার কাছে একজন নাগরিক হিসেবে, কিন্তু সেগুলো তো আমরা পাচ্ছি না। আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে যে ছাত্রলীগ। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের যে অরাজকতা, তাদের যে প্রত্যেকটা হলে হলে বলেন, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বলেন, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, তারা যে অপরাজনীতির যে একটা সংস্কৃতি চালু করেছে, সেখানে সাধারণ শিক্ষার্থীরা তাদের কোনো ন্যায্য কোনো দাবির কথা তুলতে পারে না। তাদেরকে কি করা হয়? আমরা দেখেছি তাদেরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়, অনেকজনকে মেরে ফেলা হয়, অনেকজনকে গুম খুন করা হয়। আমরা সেঞ্চুরি মানিকের কথাও জানি, যেখানে এখন সেগুলো তো তাদের হচ্ছে তাদের অতীত ইতিহাস। এখন বর্তমান কি চলমান যে 15 বছর ধরে আমরা দেখছি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, আপনারা পত্রিকার পাতা খুললেই দেখবেন, আপনারা সংবাদপত্র দেখলেই দেখবেন, আপনারা বিভিন্ন নিউজ দেখলে দেখবেন প্রতিদিন তাদের যে অন্যায় অবিচার, বিভিন্ন ধর্ষণ, মানে এখন মানুষের আর মানে এগুলা দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছে। মানুষ এগুলো থেকে মুক্তি চায় আসলে। তাদের যে যে রাজনীতি, তারা দেশকে যেভাবে স্বৈরাচার তন্ত্রে তারা যেভাবে পরিণত করেছে, আমরা আসলে তরুণ সমাজ চাই এর থেকে উত্তোলনের। আর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এদের শাসনামলে আমাদের মানে এর থেকে লজ্জার কি আছে? আমাদের যে র্যাব, সেনাবাহিনী, তাদেরকে স্যাংশন দেয়া হয়েছে, ভিসা নীতি দেয়া হয়েছে, এগুলো আসলে আমাদের তরুণ সমাজের জন্য খুবই লজ্জার। আমরা সামনে চাই একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে একটা নির্বাচন, সেখানে যে সরকারি আসুক, গণতন্ত্র মেনে যে সরকারি আসুক, আমরা বিশ্বাস করি সে সরকারের এই জনগণের উপরে জবাবদিহিতা থাকবে, তাদের উপরে দায়বদ্ধতা থাকবে। আমি আগামী যে 22 তারিখের ঢাকা বিভাগীয় যে তারুণ্যের সমাবেশ, যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যৌথ মিলিতভাবে যে তারুণের সমাবেশ আছে, আমি সেখানে যোগ দিব এবং আমি আরো যারা আমার মতো যারা তরুণ আছে, যারা লাখ লাখ তরুণ আছে, আমি সবাইকে আহ্বান জানাবো, আপনারা আপনাদের নিজেদের অধিকার আদায়ের জন্য হলেও, আপনারা জনগণের দাবি আদায়ের জন্য হলেও আপনারা এই তারুণের সমাবেশে যোগ দিন। আমি 22 তারিখে অবশ্যই তারুণ্যের সমাবেশে থাকবো। সাইডা, আপনি যেমনটি বলছিলেন, মানে আপনার কথা যদি সারমর্ম ধরি তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে আপনি আসলে এই সমাবেশে যোগ দিতে চান হচ্ছে আপনার অধিকার আদায়ের জন্য, এবং আপনি একই সঙ্গে আহ্বান করেছেন তরুণ ছাত্র সমাজকে অধিকার আদায়ের জন্য, এবং আপনার যে আপনি একজন ছাত্র হিসাবে আপনার যে অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন সেই অধিকার আদায়ের জন্য আপনি এই সমাবেশে আসতে চান। আমরা আপনার কথা সূত্র ধরে যাব হচ্ছে জাকিউল আলম সাদার কাছে। জাকিউল আলম, আপনি তো চাকরি করছেন, আপনি জানেন যে বাংলাদেশে সমসাময়িক সময় কিন্তু খুব ভয়ানক একটি তথ্য দেখা দিয়েছে আর কি। আমরা যদি বিগত অল্প সময়ের পরিসংখ্যান দেখি তাহলে দেখব যে চাকরি না পাওয়ায় সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পাশ করা সাবেক বেশ কিছু শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, এবং অনেক শিক্ষার্থীরা আত্মহত্যা প্রবণ হয়ে উঠেছেন। তো এই যে আপনার আত্মহত্যা প্রবণতা, এই যে হতাশা কাজ করা, এবং একই সঙ্গে দেখা যায় যে আপনার একটি আওয়ামী লীগের অনেক জায়গায় প্রত্যয়নপত্র ছাড়া চাকরি হচ্ছে না, আবার দেখা যায় যে আপনার সরকারি চাকরির আবেদন বেশি ফি নেওয়া হচ্ছে, অনেক জায়গায় দেখা যায় যে আপনার সময় মতো যে নিয়োগ হয় না, দীর্ঘসূত্রিতা থাকে এর মধ্যে, এবং মিনিস্ট্রিগুলোর মধ্যে সমন্বয়হীনতা থাকে, ঘুষ বাণিজ্য থাকে, চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এক ধরনের বাণিজ্য হয়, ভেরিফিকেশন এক ধরনের কমপ্লিসিটি আছে এখানে। সবকিছু মিলে আপনি একজন জব হোল্ডার হিসাবে
এই বিষয়ে আপনার বক্তব্য কি? এটা আনমিউট করে নেবেন কাইন্ডলি মাইকটা। জাকিউল, আপনার মাইক্রোফোনটা আনমিউট করে নেন, আনমিউট করানো। ধন্যবাদ। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? ধন্যবাদ আরাফাত ভাই। বাকি আলোচকদের স্বাগতম। ভাই, বর্তমান যে অবস্থায় আছি আমরা, এই কর্মক্ষেত্রে নিয়ে যখন বললেন, তখন দেখেন আমাদের গাইবান্ধার এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মওদুদ ভাই বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও সে শুধুমাত্র একটা দলে করার কারণে চাকরি থেকে বঞ্চিত। তো এইরকম মেধাবীদের যখন বঞ্চিত করা হয়, তখন আসলে এইরকম মেধাবীদের আত্মহত্যা বা বিপদগামী হওয়া ছাড়া কোনো রাস্তা থাকে না। আমি একটা গার্মেন্টস সেক্টরে আছি, এখানেও কাজের অবস্থা খুবই খারাপ। হয়তো দেখা যাবে 2 মাস পর আবার বন্ধ হয়ে যাবে। তো এই যে সব দিক থেকে একটা অরাজকতা, এখান থেকে সেভ হতে হলে আমাদেরকে তারুণ্যদের এগিয়ে আসতে হবে। তারুণ্য, একটা কথাই আছে, বয়সে যারা তারুণ্যময় তারাই আনবে সুযোগ। বিএনপি যে তারুণ্য সমাবেশের ডাক দিয়েছে, সেক্ষেত্রে মনে করি যে এই তরুণ তরুণরাই পারবে আগামী সূর্যোদয় আনতে। তো তরুণদের এক্ষেত্রে বিএনপির কাছেও একটা অনুরোধ থাকবে স্পেস দেওয়ার জন্য। কারণ মওদুদ ভাই যখন বক্তব্য দিয়েছিল, সেখানে দেখা গেছে ওই বক্তব্যটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে। তো আগামী তরুণ সমাবেশগুলোতে অবশ্যই এরকম তারুণ্যদের একটু সুযোগ দিতে হবে, স্পেস দিতে হবে কথা বলার। তারা যেন তাদের মনের ভাষা ব্যক্ত করতে পারে, তাদের আবেগ অনুভূতি ব্যক্ত করতে পারে। তো আসলে আমি তো এভাবে বলি না, কখনো কথা বলার সুযোগ হয় না। তারপরে দেখেন, ভাষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, তারপরে জিয়ার সময় ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস, সবকিছুতেই তারুণ্যের একটা ইয়ে ছিল। এই তারুণ্যরা এগিয়ে এসেছিল বলেই সে সময় আন্দোলনগুলো সফল হওয়া সম্ভব হয়েছে। তাই আগামীতে আশা রাখি, বিএনপি যে তারুণ্যের সমাবেশের ডাক দিয়েছে, বাংলাদেশের তরুণ সমাজ এই সমাবেশে যোগ দিবে। তাদের দীর্ঘদিনের ভোটার অধিকার থেকে বঞ্চিত, বাক স্বাধীনতা থেকে বঞ্চিত এই জায়গাগুলো থেকে তাদের উদ্ধারের জন্য যে বিএনপি ডাক দিয়েছে, সেখানে যোগ দিবে এবং আমিও যোগ দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। জাকিউল, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। আসলে এই চাকরির বাজারে এখন যেরকম মন্দা চলছে, এটার মূল কারণটা কি বলে মনে করেন আপনি একজন চাকরিজীবী হিসেবে? আপনি তো চাইলে সরকারি চাকরি করতে পারতেন, কেন করেননি আপনি? মানে কেন হয়নি আপনার চাকরিটা? হয়নি নাকি আপনি করেননি, কোনটা? চাকরির ক্ষেত্রে বললাম তো ভাই, মওদুদ ভাই বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও একটা দলীয় রাজনীতি, যেখানে রাজনীতি করার অধিকার সবার আছে, মত প্রকাশের অধিকার সবার আছে, শুধু একটা দলীয় পরিচয়ের কারণে ওনাকে চাকরি দেওয়া হয়নি। এই অবস্থা প্রতিটা সেক্টরে। তার মানে হচ্ছে, আমরা আপনার কথা স্পষ্ট বুঝতে পারলাম যে আপনি আজকে আপনাকে বেসরকারি খাতে চাকরি করতে হচ্ছে, আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি শুধুমাত্র রাজনৈতিক যে ধরনের একটি এটাকে কি বলা যায়, বিবেচনায় আপনি হয়তো বা উতরাতে পারবেন না, এই কারণে আপনাকে বেসরকারি চাকরি করতে হচ্ছে। বিষয়টা তো এরকমই, তাই না? এখানে তো মেধার কোনো মূল্যায়ন নেই, এখানে মূল্যায়ন করা হচ্ছে দলীয়। একটা নির্দিষ্ট দলের লোক হলেই চাকরি পাচ্ছে, সে যোগ্য অযোগ্য এটা কোনো ফ্যাক্ট নয়। ধন্যবাদ। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী বক্তার কাছে। আমাদের পরবর্তী তোমার এস.এম. ফয়সাল মাহমুদ, আপনি একজন তরুণ উদ্যোক্তা এবং ব্যবসায়ী। আপনার কাছে আমাদের অনেক কিছু জানবার আছে, অনেক প্রশ্ন রয়েছে আপনার কাছে। আমরা যদি হচ্ছে আপনার যুগান্তর পত্রিকাতে 2021 সালের 7 অক্টোবর একটি আর্টিকেল লেখা হয়েছিল, যার হেডিংটা আমি আপনাকে পড়ে শোনাচ্ছি, যে কর্ম পরিকল্পনার অভাবে তৈরি হচ্ছে না তরুণ উদ্যোক্তা। এখানে দেখেন, আপনারা জানেন যে দেশের মোট জনসংখ্যার 1/3 কিন্তু এখন তরুণ। জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি কিন্তু তরুণরা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এই তারুণ্যের পথে যেন কোনো বাধাই কাটছে না। গবেষণা বলছে সঠিক কর্ম পরিকল্পনার অভাব, ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা, অবহেলা, বৈষম্যমূলক নীতি, পর্যাপ্ত গবেষণা
অপ্রতুল বরাদ্দ এবং বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয়হীনতা সহ নানা অবস্থাপনার কারণেই আজকে তরুণদের যে এই যে আমাদের দেশের একটা প্রাণ শক্তি রয়েছে এদেশের তরুণদের উঠে আসার পেছনের প্রধান বাধা। এবং একই সঙ্গে আপনি খেয়াল করবেন বাজেটেও এ বিষয়ে পর্যাপ্ত বরাদ্দ কিন্তু থাকে না। আপনি এই বিষয়ে কি বলবেন? ধন্যবাদ আরাফাত ভাই, এবং ধন্যবাদ আমাদের সুলতান সালাউদ্দিন টুকু ভাই এবং এস এম জিরানি ভাই সহ অন্যান্য যারা দেখছেন সবাইকে। আজকে যদি বলতে বলেন যে তরুণ ব্যবসায়ী হিসেবে আসলে কি কি সমস্যাগুলো ফেস করছি, এটার বিভিন্ন পত্রপত্রিকা সবকিছুই বলতেছে, কিন্তু সবার আগে আমরা যেটা বলবো যে আমাদের আসলে তরুণরা সবাই আমরা চাই কথা বলতে। তো কিন্তু বিগত 15 বছর যাবত আসলে কথা বলারই কোনো সুযোগ হয়নি, কারণ আমরা ভোটের অধিকার পাইনি, আমরা কেউ ভোট দিতে পারছি না, আমরা কেউ কথা বলতে পারছি না। যখনই আমরা কথা বলতে পারছি না তখনই আসলে সবাই এতটাই কম্প্রেস ফিল করতেছি, এতটাই আমরা অসহায় বোধ করছি যে আমরা আসলে দেশে থাকতেই যাচ্ছি না। এখনো দেখা যাচ্ছে আমাদের বন্ধু বান্ধব যারা আছেন তারা একটা মোটামুটি চাকরি করার পরেও তারা চলে যাচ্ছে। আমাদের তরুণদের এখন কিন্তু সবাই আবার চাকরিও করতে চায় না, অনেকেই চায় নিজের পরিচিত হতে, যেটা এন্টারপ্রেনার হইতে, উদ্যোক্তা হতে। কিন্তু সেই ক্ষেত্রেও যে সুযোগগুলো সেগুলো কিন্তু আলটিমেটলি আমরা পাচ্ছি না। আমাদের দেশে দুর্নীতির যেই চরম অবস্থা, দুর্নীতির চরম শিখরে আমরা আছি এখন। এই দুর্নীতির কারণে আমাদের উদ্যোক্তা হয়ে ওঠা এটা খুবই কঠিন পথ হয়ে যাচ্ছে। একে তো আমরা কথা বলতে পারছি না, দ্বিতীয়ত এই দুর্নীতির কারণে আমরা আসলে কোনো কাজই করতে পারছি না। আর এসব কারণে আসলে দেশে এখন তরুণদেরকে ধরে রাখাটাও খুব কঠিন হয়ে যাচ্ছে। আমাদের সাথে যারা যত বন্ধু বান্ধব আছে তারা সবাই দেখা যাচ্ছে আলটিমেটলি দেশ ছেড়ে অনেকটা পলাচ্ছে, আসলে থাকতে পারছে না। সবাই থাকতে চায়, দেশেই থাকতে চায়, দেশের জন্য কাজ করতে চায়, কিন্তু দেশের জন্য কাজ করতে হলে বা দেশে থাকতে হলে অ্যাটলিস্ট আপনাকে কথা বলতে হবে, কথা বলতে দিতে হবে, কাজ করতে দিতে হবে। কিন্তু যেখানে আপনার মুখ বন্ধ, আপনার হাত পা বাঁধা, সেখানে আপনি আসলে কিভাবে থাকবেন? সেটা থাকার কোনো পরিবেশ পরিস্থিতি আসলে থাকছে না। এবং এটার পুরোটাই হচ্ছে গত 15 বছর যাবত যেই দুঃশাসন, অনিয়ম, দুর্নীতি চলছে, এটারই আসলে ধারাবাহিক ফলাফল। তো আমরা চাই এইগুলো যত তাড়াতাড়ি আমাদের জীবন থেকে সরে যাবে, কমে আসবে, তত তাড়াতাড়ি আসলে আমরা পাবো আমাদের সবাই বন্ধু বান্ধব তরুণ যারা আছে সবাইকে আবার পাবো, বা এখান থেকে দেশ থেকে যাবেও কম, বা যারা যাচ্ছে তাদেরকে আসলে ধরে রাখা সম্ভব বা ফিরে আনা সম্ভব। আপনি দেখুন আমাদের আশেপাশের দেশগুলো, যদি আপনি ভারত বলেন, চীন বলেন, পাকিস্তান বলেন, এই যে দেশগুলো যারা আছে তাদের দেশ থেকে তরুণরা বাইরে যাচ্ছে, দেশের বাইরে যাচ্ছে, উচ্চশিক্ষার জন্য যাচ্ছে, কিন্তু সরকার তাদেরকে সহজ শর্তে লোন দিচ্ছে। একটাই কারণ, কারণ তারা যাতে দেশে ফিরে আসতে পারে এবং দেশে ফিরে এসে দেশের জন্য কিছু করতে পারে। সেই যে জ্ঞানটা অর্জন করে আসছে সেই জ্ঞানটা যাতে তারা আবার দেশে কাজে লাগাতে পারে। তা আমাদের দেশে কিন্তু সেই সুযোগটা নেই। একবার এখান থেকে যে যাচ্ছে সে চলেই যাচ্ছে, তাকে আর আমরা ফিরে আনতে পারছি না। আমাদের দেশে দেখুন বিগত যেই আমার বাসার পাশে যদি আমি বলি মগবাজার ফ্লাইওভার, অথবা যদি বলি হাতিঝিল যে প্রকল্পটি, এটি সম্পূর্ণরূপে ভুল প্রজেক্ট। ভুল বলতে আপনার এটা হচ্ছে উল্টো করে বানানো, যেটা যাওয়ার কথা বাম দিক দিয়ে, আমরা যাচ্ছি ডান দিক দিয়ে। প্রতিদিন এখানে পুলিশ আটকাচ্ছে, কেস দিচ্ছে, মামলা হচ্ছে। তো ড্রাইভার আসলে যারাই যাচ্ছে তারা বুঝতে পারছে না আসলে ডানে যাবে না বামে যাবে। এটা কেন কেন হলো? কারণটা হচ্ছে যখনই প্রজেক্ট গুলা করা হয় এটা জাস্ট কপি পেস্ট প্রজেক্ট। আমাদের দেশীয় ইঞ্জিনিয়ার যারা আছে তাদেরকে আসলে সেভাবে ইনভলভ করা হয় না। আমাদের দেশীয় এই তরুণদেরকে যদি এইসব প্রজেক্টে ইনভলভ করা হতো এবং এগুলো যদি দেশীয় প্রকল্প অনুযায়ী করা হতো, তাহলে কিন্তু এই ভুলগুলো হয় না। কিন্তু আমরা সেই সুযোগটা দিচ্ছি না, বরঞ্চ আমরা যে আমাদের তরুণদের আছে তারা যদি দেশে না থাকে সেই ব্যবস্থা করছি। এবং সেটার কারণ লাস্ট 15 বছর আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু আগে ফিরে যাই, দেখবো ইয়ার সময় তখন যুব উন্নয়ন কর্পোরেশন বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এগুলো কিন্তু খুব ভালোভাবে কাজ করতো। কিন্তু এখন বিগত 15 বছর যাবত এগুলো এখন একেবারেই স্থবির।
এই 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 কর্পোরেশন গুলো বা এই মন্ত্রণালয়গুলো একেবারে কাজ করছেই না। তার মানে কি? তার মানে হচ্ছে যুবকরা আসলে এখানে এখন কোনো সুযোগ পাচ্ছে না। এখন যুবকদেরকে বাধ্য করা হচ্ছে অথবা বিপদগামী করে ঠেলে দেওয়া হচ্ছে নেশাগ্রস্ত হওয়ার দিকে বা আহ, অনেকটা আত্মহত্যার দিকে বা অন্য বিপথে। কিন্তু সেটা না করে যদি আমরা শহীদ জিয়ার আদর্শে যদি এই আহ, যুব উন্নয়ন কর্পোরেশন বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়গুলোকে আরেকটু ভালোভাবে কাজ করা যেত এগুলো নিয়ে, এবং এগুলো যদি অ্যাক্টিভ থাকতো, দুর্নীতি যদি কিছু কম থাকতো, তাহলে কিন্তু আমাদের তরুণরা দেশে থাকতে পারতো, দেশকে কিছু দিতে পারতো। কারণ সবসময় তরুণরা যুগে যুগে দেশকে দিয়ে আসছে। এখন আমাদের যারা তরুণ আছে, আমাদের সমাজে যারা তরুণ আছে, তাদেরও দেওয়ার সময়, কিন্তু এই সময়টা আমরা চাই, আমরা দিতে চাই। আমরা দিতে চাওয়ার জন্য আমাদের সেই পরিবেশটা লাগে। সেই পরিবেশটা যদি থাকে, তাহলে আমরা আসলে কাজ করতে পারবো। ধন্যবাদ। জনাব এস এম ফয়সাল মাহমুদ, আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের সঙ্গে আমাদের প্রধান দুই আজকের আকর্ষণ, আমরা যার জন্য আসলে অপেক্ষা করেছি এতক্ষণ, আমাদের দুই প্রধান আলোচক এখানে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের ফোকাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুবদল কেন্দ্র নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি জনাব সুলতান সালাউদ্দিন টুকু। জনাব সুলতান সালাউদ্দিন টুকু, আপনাকে স্বাগতম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ধন্যবাদ। স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি শ্রদ্ধেয় জনাব এস এম জিলানী। জনাব এস এম জিলানী, আপনাকে স্বাগতম। আমাদের আজকে এই প্যানেলে আমাদের সঙ্গে তিনজন তরুণ বক্তা যুক্ত হয়েছেন। একজন শিক্ষার্থী রয়েছেন আমাদের এখানে, উনি সারাচন্দ্রা চাকমা, এবং আমাদের এখানে রয়েছেন চাকরিজীবী জাকিউল আলম, এবং আরেকজন যুক্ত হয়েছেন এস এম ফয়সাল মাহমুদ, উনি একজন তরুণ উদ্যোক্তা এবং ব্যবসায়ী। জনাব সুলতান সালাউদ্দিন টুকু, আমরা প্রথমে আপনার কাছে আসতে চাই। আপনি যদি দয়া করে বলতেন যে আসলে এই তারুণ্যের সমাবেশ, আপনারা আসলে এই দেশের এই প্রেক্ষাপটে আপনারা এই তারুণ্যের সমাবেশটি কোন কনসেপ্ট নিয়ে করেছেন? ধন্যবাদ। আরাফাত বিল্লাহ খান, আজকের সঞ্চালক। দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ, আমরা এই কনসেপ্টটি আমাদের প্রিয় অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদেরকে দিয়েছেন। দেশ একটি এই প্রেক্ষাপটে আমরা তিন সংগঠন, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী ছাত্র দল, যারা তরুণ সমাজের প্রতি মনে করি যে বাংলাদেশের তরুণ সমাজের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসাবে বর্তমানে তরুণরা যেভাবে বঞ্চিত হচ্ছে সর্বক্ষেত্রে, প্রথমেই যেটি, একটি তরুণ তার বয়স যখন 18 হয় তখন তিনি ভোটার হয়। 18 বছর বয়সে একজন তরুণ দেশ এবং জাতির এবং তার সংসারের দায় দায়িত্ব নেওয়ার সক্ষমতা অর্জন করে স্বাভাবিকভাবে, নিয়ম অনুযায়ী। কেউ কেউ কর্মক্ষেত্রে প্রবেশ করে। এই বয়সে যাদের রয়েছে 18 পর থেকে, যদি আমরা 30, 32 বা 35 ধরি, এই জেনারেশন আজকে সর্বক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। প্রথম হচ্ছে তার নাগরিকের যে একটি অধিকার, ভোটের অধিকার, যে একজন নাগরিক তার ভোট প্রয়োগ করে তার দেশ পরিচালনা কে করবে তার যাচাইয়ের বা তার জাজমেন্টের একটি ক্ষমতা রয়েছে, একটি অধিকার রয়েছে। সেই ভোটের অধিকার কিন্তু বর্তমান সরকার হরণ করেছে। আমরা সংখ্যা হিসাবে চিহ্নিত করেছি, নির্ণয় করেছি, বা বিভিন্ন তথ্যপত্র থেকে আমরা একটি সংখ্যা, প্রায় 4,70,00,000-এর অধিক ভোটার, যারা নতুন ভোটার হওয়ার সত্ত্বেও ভোট দিতে পারেন না, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য এই আন্দোলন করছি। আমরা যেই সকল তরুণরা মেধা থাকার সত্ত্বেও
শুধু একটি দলের আদর্শে বিশ্বাস করে না বিদায় আজকে তাদের চাকরি হচ্ছে না। তারা তাদের ন্যায় সঙ্গত যে শিক্ষা শেষে যে কর্মসংস্থান হবে একজন তরুণের, সেই কর্মসংস্থান থেকে তারা বঞ্চিত হচ্ছে সকল যোগ্যতা থাকার সত্ত্বেও। সেই সকল বঞ্চিত মানুষের জন্য, তরুণদের জন্য আমরা মাঠে নেমেছি। আমরা মনে করি এই দেশটি সবার, এই দেশের সকলের সমান অধিকার থাকা উচিত। আজকে একটু যদি আমরা পিছনের দিকে তাকাই, পাকিস্তানিরা যখন আমাদের সাথে বৈষম্য সৃষ্টি করেছে, আমাদের ভাষার অধিকার দিতে চায় নাই, আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে দেয় নাই, বাক স্বাধীনতা দেয় নাই, বা আমাদের ন্যায়সঙ্গত যে একটি দেশের মানুষের যে সকল মানুষের সমান অধিকার থাকা উচিত, সকল অঞ্চলের মানুষের সমানভাবে দেখা উচিত, তখন কিন্তু পাকিস্তানিরা আমাদেরকে সেইভাবে দেখে নাই। না দেখার কারণে কিন্তু এই বাংলাদেশের ভূখণ্ডে যারা অবস্থান করে তারা কিন্তু আজ তৎকালীন পাকিস্তান সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছিল, ভাষা আন্দোলন করেছে, ভাষা আন্দোলন করে ভাষার দাবি কিন্তু প্রতিষ্ঠা করেছিল এই তরুণ সমাজ। পরবর্তীতে মুক্তিযুদ্ধ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে যেই স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজে ফিল্ডে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল, উদ্দেশ্য একটি ছিল, মানুষের অধিকার প্রতিষ্ঠা। ৭০-এর ভোটের একটি ফলাফল তৎকালীন পাকিস্তানিরা মেনে নেয় নাই। যদি মেনে নিত তাহলে কিন্তু ৭১ হতো কিনা সেটি কিন্তু সন্দেহ ছিল। সেই ভোটের অধিকার পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পরে পরবর্তী সরকার, যারা রাষ্ট্রীয় রাজনীতিবিদরা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিল, তারা কিন্তু সেই স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আবার সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তাকে কিন্তু ক্ষমতায় অধিষ্ঠিত করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাকশাল থেকে বাংলাদেশের জনগণকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিল আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বরণের পর ৯ বছর স্বৈরাচারী শাসন চলে বাংলাদেশে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে, বিএনপির নেতৃত্বে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই কিন্তু আবার দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছিল এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল। সংসদীয় গণতন্ত্র দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছিল বাংলাদেশের জনগণকে। সেই গণতন্ত্রও কিন্তু আজকের বর্তমান সরকার হরণ করেছে, গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে দিনের ভোট রাতেই দিয়ে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে কিন্তু আন্দোলন চলছে। দেশনায়ক তারেক রহমান বলেছে, আমি ভোটের, আজকে মানুষের যে ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছি, আমরা বিএনপি ক্ষমতার জন্য আন্দোলন করছি না, মানুষের দেশের মালিকানা মানুষের কাছে ফেরত দিতে চাই। মানুষ বেছে নিবে কোন দল ক্ষমতায় থাকবে। যারা ভালো কাজ করবে, যারা মানুষের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, তারা ক্ষমতায় থাকবে। কিন্তু আজকে এই সরকার কিন্তু দেশের মানুষের মঙ্গলের দিকে না তাকিয়ে, মানুষের দিকে না তাকিয়ে কিন্তু শুধুমাত্র নিজেদের লুটপাটে ব্যস্ত রয়েছে। সেই সকল অনিয়ম, অনাচার এবং ভোটের অধিকারের জন্য আজকে আমরা মাঠে নেমেছি। আমরা চাই বাংলাদেশের সকল মানুষের সমান অধিকার থাকুক। এই দেশটি সবার, এই দেশটি কিন্তু কারো একার নয়। বর্তমান সরকার, এই ফ্যাসিবাদী সরকার মনে করে যে দেশটি শুধু আওয়ামী লীগের। এই দেশের তারা যতই অন্যায় করুক তার কোনো বিচার হচ্ছে না। দেখেন আজকে কিন্তু এই মোটরসাইকেলের পিছনেও লেখা থাকে, লিখে রাখে, রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকার কথা, ওইখানে লেখা থাকে ছাত্রলীগ। দেশটা কোন পর্যায়ে নিয়ে গেছে? অনিয়মকে নিয়মে তারা নিয়ে এসছে, যে অনিয়মই যেন নিয়মে পরিণত করে ফেলতেছে। এইভাবে কিন্তু একটি দেশ চলতে পারে না। দেশের মানুষের
অধিকার প্রতিষ্ঠার জন্যই আজকে আমরা তরুণ সমাজ মনে করছি, 3 সংগঠন মনে করছি তরুণদের এই বাংলাদেশে বসবাস অনুপযোগী একটি বাংলাদেশ করতে হবে, যেটি দেশনায়ক তারেক রহমান বলেছে। আমরা সেই বাংলাদেশে ফেরত যেতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশ রেখে গিয়েছেন, একটি করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের উন্নয়নের জন্য কাজ করেছেন, মানুষের অধিকারের জন্য কাজ করেছেন। সরকারে এসে যুবকদের জন্য, তরুণ সমাজের জন্য অনেক পদক্ষেপ নিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুব মন্ত্রণালয় করেছিলেন, যুবকদেরকে কর্মক্ষম করে বিদেশে শ্রমের বাজার কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৈরি করেছিলেন। আজকে রেমিডেন্স হিসাবে বাংলাদেশের যেই অর্থনীতির চালিকার মূল শক্তি, সেটি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন। আজকে এই যে গার্মেন্ট শিল্প, সেটিও কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। আজকে সেই জন্য মনে করি বাংলাদেশের এই মুহূর্তে যে দুঃশাসন চলছে, যে অনাচার চলছে, যে দুর্নীতি চলছে, যার কারণে দেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে। আজকে বলতে চাই, এই যে ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার কথা বলেছিল এই সরকার, অথচ বিদ্যুৎ আজকে লোডশেডিং এ বিদ্যুতের অব্যবস্থার কারণে, দুর্নীতির কারণে দেখা যাচ্ছে বিদ্যুৎ আজকে মানুষ পাচ্ছে না ঠিকভাবে। প্রতিদিনই গ্যাসের দাম বৃদ্ধি করা হচ্ছে, বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে, তেলের দাম বৃদ্ধি করা হচ্ছে। আমরা বলতে চাই, আমরা বিদ্যুৎ বিল দেই না, মানুষ তেলের মূল্য দেয় না, বিনা পয়সায় তেল নিয়েছে কেউ? গ্যাস কি বিনা পয়সায় কেউ নিয়েছে? গ্যাসের বিল দেয় না? তাহলে আজকে টাকা গেল কোথায়? রিজার্ভে টাকা নেই, টাকা লুটপাট করা হয়েছে। সেই দায়ভার আজকে জনগণকে বহন করতে হচ্ছে। আজকে এর থেকে দেশের মানুষ পরিত্রাণ চায়। বাংলাদেশের মানুষ একটি কথাই বলে বর্তমানে, এই সরকারের পতন চায় এবং গণমানুষের প্রতিনিধিত্বকারী একটি সরকার চায় বাংলাদেশে, যেই সরকার পরিচালনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মানুষ মনে করে বিএনপির কাছেই দেশ নিরাপদ। আজকে এই সরকার উন্নয়নের কথা বলে লুটপাট করেছে, মেগা উন্নয়ন, মেগা লুটপাট করেছে। কাজে আমি বলবো, আজকে তরুণ সমাজ বাংলাদেশে জেগে উঠেছে। তারুণ্যের সমাবেশে লাখো লাখো তরুণ সমাজের সমাগম ঘটছে। তাদের দাবি একটি, এই সরকারের হাত থেকে দেশ এবং দেশের মানুষকে আজকে রক্ষা করতে হবে। এই দেশটি সবার, এই দেশের বসবাস করার অধিকার সকলেরই আছে, সকলেই সমান অধিকার ভোগ করবে। এর জন্যই বাংলাদেশের মানুষ 30 লক্ষ শহীদ হয়েছিলেন, রক্ত দিয়েছিলেন। 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকে এই বাংলাদেশ হয়েছে। সেই বাংলাদেশটি আজকে যদি আবার সেই বৈষম্য সৃষ্টি করে, আবার যদি একদলীয় শাসন ব্যবস্থা যেভাবে চলছে, এইভাবে একটি দেশ চলতে পারে না, রাষ্ট্র চলতে পারে না। যেখানে আইনের শাসন নেই, বিচার ব্যবস্থা আজকে ধ্বংস করে ফেলা হয়েছে। আমাদের দেশনায়ক তারেক রহমানের একটি রায় দিয়েছিল, মামলায় খালাস দিয়েছিল, সেই বিচারপতি কিন্তু বাংলাদেশে থাকতে পারে না। প্রধান বিচারপতি একটি অবজারভেশন দিয়েছিল, তার কারণে আজকে সেই প্রধান বিচারপতিকেও দেশ থেকে বাইরে চলে যেতে হয়েছে, দেশ থেকে বাধ্য করা হয়েছে। দেশের বাইরে গিয়ে তিনি দেশ থেকে যে বর্ণনা দিয়েছে, সেই ভয়াবহতা। আজকে দেশের যখন বিচারপতিরাই নিরাপত্তা পাচ্ছে না, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি? কাজেই এই অবস্থা থেকে উত্তরণের জন্য আজকে আমরা মনে করি, এই যে তারুণ্যের সমাবেশ, দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ, দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং সবার জন্য সুন্দর জনাব সুলতান টুকু, আমরা আপনাকে লাস্টের দিকে শুনতে পাইনি, শেষ দিকে এসে যদি একটু কাইন্ডলি আপনার অডিওটা ছিল। যে একটু হ্যালো, আবার একটু শেষটুকু যদি বলতেন আবার। আমার আমরা কথা কি শেষটুকু আপনাকে পাইনি। ছিল? জি, হ্যাঁ? আপনাকে শেষ থেকে আমরা পাচ্ছিলাম না, শেষটুকু যদি আবার বলতেন একটু দয়া করে। শেষ আমরা কোন অংশ মানে পাওয়া যায় নাই?
না, জাস্ট 1 মিনিটের মতো পাইনি, লাস্ট 1 মিনিট। আচ্ছা, আমরা বলতে চাই যেই কথাটি, যে লাস্ট দেশনায়ক তারেক রহমান কিন্তু একটি স্লোগান দিয়েছিলেন, টেক ব্যাক বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশে ফেরত যেতে চাই, যেই বাংলাদেশ থাকবে সকলের সমান অধিকার থাকবে, সকলের জন্য সহাবস্থান থাকবে, সহমর্মিতা থাকবে, এবং সকলে মিলে এই বাংলাদেশটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেরকম দুর্ভিক্ষ কবল বাংলাদেশ থেকে একটি আত্মনির্ভরশীল, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিল, যেই বাংলাদেশটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিল, সেই বাংলাদেশ, যেই বাংলাদেশ থাকবে যুব সমাজদের জন্য বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী, সমৃদ্ধ, অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি বাংলাদেশ। জনাব সুলতান সালাউদ্দিন টুকু, আমরা সম্ভবত আপনাকে আবারও হারিয়ে ফেলেছি। আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? সম্ভবত আমরা টেকনিক্যাল সমস্যায় পড়েছি আর কি। ইনশাল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানও সেই বাংলাদেশ নির্মাণ করবে, এই আশা, এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য, এবং আমি এর মাধ্যমে বলতে চাই, আগামী 22শে জুলাই দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। সকল ভোটার যারা ভোটদান থেকে বঞ্চিত হয়েছে বিগত 15 বছর, তারা, এবং যারা নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে, চাকরি বঞ্চিত হয়েছে, যাদের অধিকার বঞ্চিত হয়েছে, সকল তরুণ সমাজরা আমাদের সেই সমাবেশে উপস্থিত হয়ে একটি আওয়াজই তুলবে, আমার ভোট আমি দিব এবং আমার দেশ আমি করব। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জনাব সুলতান সালাউদ্দিন টুকু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে কথা বলবার জন্য আমাদের 3জন তরুণ, বিভিন্ন শ্রেণী পেশার 3জন তরুণ আজকে যুক্ত হয়েছেন। আপনারা অনুগ্রহ করে তাদের কিছু বক্তব্য আছে, আশা করি শুনবেন এবং সময় দিবেন। ধন্যবাদ। জনাব এসএম জিলানী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব এসএম জিলানী, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। জিলানি ভাইয়ের অডিও কানেক্ট হয়নি এখনো। জি জি, সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমরা একটু কন্টিনিউ করি তাহলে। আমরা বেশ ট্রাই করছিলাম আর কি। আমরা এখন যাব হচ্ছে, আমাদের একজন শিক্ষার্থী রয়েছেন, সাইরা চন্দ্রা চাকমা। সাইরা, আপনি শুনতে পাচ্ছেন? সাইরা, আপনি তো নিজে বলেছেন যে এই তারুণ্যের সমাবেশে আপনি একজন সাধারণ ছাত্র হিসাবে আপনি নিজে এবং আপনি নিজেও যাবেন এবং আপনি অন্যকে যেতে উদ্বুদ্ধ করেছেন এবং আপনি আজকে এই প্রোগ্রাম থেকে আহ্বান জানিয়েছেন এই টক শো থেকে যেন সবাই এখানে আসে। আমাদের এখানে আমাদের আজকের অতিথিবৃন্দ যারা রয়েছেন, ওনারা তো এই প্রোগ্রাম উপলক্ষে বেশ কিছু আপনার স্লোগান সামনে এনেছেন। আপনি কি সেগুলো পড়েছেন? জি, আমি পড়েছি। আচ্ছা, সেখানে একটি স্লোগান রয়েছে, ছাত্রলীগের সন্ত্রাস নয়, শিক্ষা প্রতিষ্ঠানে ভীতিমুক্ত নিরাপদ শিক্ষার পরিবেশ চাই, ছাত্রীবন্ধের সম্ভ্রমের নিরাপত্তা চাই, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন চাই, শিক্ষা উপকরণের মূল্য সাধারণ শিক্ষার্থীদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার নিশ্চয়তা চাই। এটি নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা জানেন। এবং এরপরেই হচ্ছে এবং সারা বাংলাদেশের ছাত্র সমাজকে কিন্তু আসলে এটা খুব চমৎকার মেসেজ দেওয়া যায়। আমি আপনার সঙ্গে আরেকটি বিষয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছিল এই শিক্ষাঙ্গনের সন্ত্রাস নিয়ে। আপনারা জানেন যে বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ভেতর দিয়ে ছাত্রলীগের এই যে সন্ত্রাস, এটি কিন্তু
বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এর খুব কদর্য চিত্র আপনারা দেখতে পেয়েছেন। এবং এই একটি হত্যাকাণ্ডের ভেতর দিয়ে কিন্তু 20 জন মেধাবী ছাত্রের জীবনটাকে নিষ্প্রভ করেছে একটি শুধুমাত্র লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে। এবং এই 20 জন ছাত্রকে আজকে খুনি হয়ে উঠতে হয়েছে। একই সঙ্গে দেখা যায় যে বিগত 15 বছরে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাঁদাবাজি, তারপরে হচ্ছে আপনার মাদক ব্যবসায়ী সিন্ডিকেট থেকে শুরু করে অস্ত্র ব্যবসা এবং অস্ত্র নিয়ে অ্যারেস্ট হওয়া, কিংবা খুব সাধারণ বিষয়গুলোতে সাধারণ ছাত্রদের উপরে আক্রমণ করা, এ ধরনের নানান রকম ঘটনা রয়েছে। এবং আমি আপনাকে একটা পরিসংখ্যান যদি দেই, যে 1971 থেকে শুরু করে এই পর্যন্ত বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যদি যে পরিমাণ হত্যা হয়েছে, সন্ত্রাস হয়েছে, তার একটি উল্লেখযোগ্য অংশই কিন্তু ছাত্রলীগের হাত দিয়ে হয়েছে। তো আপনি একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে এই বিষয়টাকে কিভাবে দেখতে চান? একই সঙ্গে যুবদল কেন্দ্র নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি রয়েছেন, এই তারুণ্যের সমাবেশের অন্যতম উদ্যোক্তা উনি। ওনারা যেসব দাবি দেওয়া অথবা যেসব বিষয়ে স্লোগান তুলেছেন, আপনি সাধারণ শিক্ষার্থী হিসাবে এই স্লোগানের বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? ধন্যবাদ ভাইয়া আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে বাংলাদেশে আমরা তো আমাদের যে এখন বয়স, আমরা আওয়ামী লীগের অপশাসন দেখে দেখে বড় হয়েছি। এদের আপনার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা যে ধরনের চাঁদাবাজি থেকে শুরু করে ছাত্রছাত্রীদের ওপরে যে ধরনের নির্যাতন করে আমরা দেখেছি, তারা আবরারকে কিভাবে পিটিয়ে হচ্ছে তারা মেরে ফেলেছে। এবং সেই সাথে আমরা জানি যে 2012 সালের দিকে বিশ্বজিৎ নামে একজন ছেলেকে উনি রাস্তার মধ্যে হেঁটে যাচ্ছিল, একজন পথচারীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমি সন্ত্রাসী লীগ বলবো তাদেরকে, তারা কিভাবে কুপিয়ে প্রকাশ্যে কিভাবে তাকে হত্যা করেছে। এবং আমরা প্রত্যেকদিন পেপার খুললেই দেখি, আমরা আমরা বিভিন্ন মিডিয়াতেই দেখি যে প্রত্যেকদিন এক একটা হচ্ছে আপনার বিভিন্ন নিউজ হয় হচ্ছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের কোনো না কেউ কারো কাছ থেকে কেউ ধর্ষিত হয়েছে। এগুলা আমাদের নিত্যদিনের একটা খবরে পরিণত হয়েছে। এগুলো কেন হচ্ছে? এগুলো হচ্ছে শুধুমাত্র তাদের যে অপশাসন, তাদের জনগণের কাছে জবাবদিহিতা নাই, তারা যে অন্যায়ভাবে যে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে, আমাদের জনগণকে কথা বলার কোনো অধিকার দিচ্ছে না। কেউ কথা বললে তাকে কোনো না কোনো ভাবে হেনস্থা করা হচ্ছে বা বিভিন্ন আইন প্রয়োগ করে। আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে প্রায় 10 মাস হয়ে গেছে, তাকে আইসিটির মামলায় তাকে এখনো কারাগারে সে আছে, সে এখনো জামিন পাচ্ছে না। তার সম্ভবত তিনি একটি জটিল রোগেও আক্রান্ত, সে বারবার জামিন চাচ্ছে কিন্তু তাকে জামিন দেওয়া হচ্ছে না। তারপর আপনারা দেখবেন যে ছাত্রীদের উপরে বিশেষ করে ইডেন কলেজে আমরা দেখেছি, ইডেন কলেজে তারাই ছাত্রলীগ শিক্ষার্থীরাই তারা কিভাবে একে অপরকে তারা কিভাবে কোন ধরনের অন্যায় করছে, আমি এসব বলতে যাচ্ছি না, এটা সব সারা বাংলাদেশের মানুষ দেখেছে, কারণ তাদের কথা তারাই বলেছে। আমরা পাপিয়ার কথাও জানি, পাপিয়ার সিন্ডিকেট, এগুলা সব আওয়ামী লীগ বলেন, মহিলা লীগ, মানে তাদের দলে সব সময় এগুলা প্রকাশ্যে। আমার একটা কথা খুব মনে আছে এখনো, বাংলাদেশের যে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি একটা কথা বলেছেন যে আওয়ামী লীগকে গলে পচে একদিন আওয়ামী লীগের যে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, এই সময়টা দেয়া হচ্ছে। আসলেই সেই সময় অনেক আগে থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ এখন আওয়ামী লীগ নাম শুনলেই একটা ম্যানহোলের মতো অবস্থা। ম্যানহোলের সামনে গেলে মানুষের যে একটা অবস্থা হয়, ঠিক আওয়ামী লীগ নাম শুনলে, আওয়ামী লীগ ছাত্রলীগ এদের নাম শুনলেই মানুষের খুব খারাপ একটা ধারণা চলে আসে।
সে থেকে আমি বলতে চাই যে আমরা এদের দুঃশাসন থেকে আমরা আসলেই অবসান চাই। আমরা চাই একটা সুস্থ ধারার রাজনীতি হোক, বাংলাদেশে একটা সুস্থ স্যারা ধারার। চন্দ্র, আপনার কাছে জানতে চাই যে এই তারুণ্যের সমাবেশের যারা উদ্যোক্তা, ওনাদের কাছে আপনার কোনো চাওয়া আছে কিনা? আপনারা কি চান, কি প্রত্যাশা করেন আসলে সমাবেশ থেকে? জি ভাই, আমি যেহেতু তরুণ তরুণ প্রতিনিধি হিসেবে আমি বাংলাদেশের একটা বৃহৎ যে দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে তারুণ্যের সমাবেশে জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যে যৌথ যে সমাবেশ, আমি সেখানে একটা কথাই বলতে চাই, তারা যেন তাদের, যেহেতু এটা তারুণ্যের সমাবেশ, তাদের তারুণ্যের সমাবেশে যেন কিছু 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 ভিশন মিশন থাকে, যেন মানে তরুণদের জন্য, তরুণ সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসার পরে তারা আসলে তরুণদের জন্য কি কি করবে, তরুণদের বিশেষ করে আমাদের বেকার সমস্যা আপনি জানেন। আমি একটা আজকে নোট করেছি, সেটা হচ্ছে 2016-17 সালে একটা জরিপ হয়েছিল, মানে সেটা হচ্ছে শ্রম শক্তি একটা জরিপ হয়েছিল, সেখানে আপনার প্রায় 27 লক্ষ হচ্ছে পুরোপুরি বেকার। এটা হচ্ছে প্রায় 6 বছর আগে। 27 লক্ষ হচ্ছে পুরাপুরি বেকার এবং প্রায় 66 লক্ষ হচ্ছে আপনার হচ্ছে এগুলা কি বলবো, এগুলা হচ্ছে ছদ্ম বেকার বলতে যারা ধরেন যে রাইট শেয়ারিং টিউশনি, তারপর হচ্ছে এই যে বিক্রয় কর্মী, বিভিন্ন পার্ট টাইম জব করে, তাদেরকে ছদ্ম বেকার, সবকিছু মিলাই মানে 6 বছর আগে 1 কোটি ওভার হয়ে গেছে। সেটা আপনারা জানেন, কোভিড আসার পরে আমাদের বাংলাদেশের অবস্থা আরো খুব খারাপ অবস্থা হয়েছে। এখনো পর্যন্ত ওই ধরনের কোনো জরিপ এখনো হয়নি। তো সেক্ষেত্রে আমি লাস্ট হিসাব অনুযায়ী হচ্ছে প্রায় 2 কোটি বেকার আছে বর্তমানে বাংলাদেশে। জি জি, তো আমি আমি এই দল থেকে আগামী 22 তারিখের সমাবেশে আমি চাইবো যে বিশেষ করে এই যে বেকার সমস্যা, তারপর হচ্ছে এই যে চাকরির বিষয়ে, যে চাকরির যে বয়স, এই বর্তমানে যে অবৈধ সরকারকে বারবার আন্দোলনের পরেও তারা 30 বছরের যে সময়সীমা, 30 বছরের যে বয়সের সীমা, আপনি দেখেন একটা অনার্স মাস্টার্স কমপ্লিট করতে আপনার 27 বছর 28 বছর লেগে যায়, বিশেষ করে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে। সেখানে 30 বছরের পরে আপনার হচ্ছে সার্টিফিকেটের আর কোনো মূল্য থাকে না। এখন আপনি সারা জীবন, আপনি 27 বছর পর্যন্ত পড়াশোনা করে 2 বছরের ভেতরে আপনি যদি চাকরি জোগাড় করতে না পারেন, আপনার সার্টিফিকেটের আর কোনো মূল্য থাকবে না। তাহলে এগুলা আসলে অন্য বিভিন্ন দেশে, বিভিন্ন উন্নত রাষ্ট্রে এ ধরনের কোনো বয়সসীমা থাকে না। তো সেক্ষেত্রে বাংলাদেশে আসলে এ ধরনের যেহেতু এখানে সেশন জট আছে, আমাদের সবকিছু মিলিয়ে আসলে আমাদের চাকরির বয়স সীমাটা আরো বাড়ানো উচিত। আমি আশা রাখবো আগামীতে যদি গণতান্ত্রিক সরকার আসে, তারা এই বিষয়টা বিবেচনা করবে। আমি বিশেষ করে হচ্ছে এখানে যেহেতু আমার বড় শ্রদ্ধেয় বড় ভাইরা আছেন, ওনার দায়িত্বশীল জায়গায় আছেন, ওনারা এই বিষয়গুলা হয়তো তারুণ্যের সমাবেশে এই বিষয়গুলা দেখবেন এবং বলবেন। তারপর আপনারা আরো না স্যার, ঠিক আছে, আপনি যেটা বলেছেন ঠিক আছে। আমরা একটু কানেক্ট, আমরা সম্ভবত জনাব এস.এম. জিলানী কে পাচ্ছি না আমরা। আমরা জনাব সুলতান সাদন টুকুকে আমরা এই বিষয়ে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব সুলতান সাদন টুকু। আমরা তো প্রথমেই বলেছি যে আমাদের এই তরুণ সমাজের অধিকার প্রতিষ্ঠানের জন্যই কিন্তু এই আন্দোলন। আমরা শিক্ষা ব্যবস্থার কথাও বলেছি, চাকরির বয়স সীমা যৌক্তিকভাবে বৃদ্ধি করার কথাও কিন্তু আমরা বলেছি। আমরা যে লিফলেটটি দিয়েছি তরুণ সমাজদের উদ্দেশ্যে, সেই ক্ষেত্রে কিন্তু এই সকল বিষয়গুলি রয়েছে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সন্ত্রাস চলবে না, নৈরাজ্য চলবে না, কোনো অনিয়ম চলবে না, সকল বিষয় নিয়মতান্ত্রিক ভাবে চলবে এবং সকলের সমান অধিকার থাকবে। মেধার ভিত্তিতে চাকরি যাতে হয়। এখানে যদি মেধাহীনদের আজকে দল বিবেচনায় যদি শুধু চাকরি হয়, তাহলে কিন্তু দেশ, একটি রাষ্ট্রযন্ত্র যখন একপক্ষীয় হয়ে যায়, তখন কিন্তু সেই রাষ্ট্র কিন্তু সঠিকভাবে চলে না। সেই জন্য আমরা বলেছি যে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে মেধাকে মূল্যায়ন করা হবে। এর আগে একজন বক্তার আমি বক্তব্য শুনছিলাম যে আজকে
মেধা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। কি জন্য? যে এইখানে মেধাবীদের কোনো সঠিক মূল্যায়ন নাই। বাংলাদেশে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের অনেক মেধাবী ছাত্র রয়েছে। বুয়েটে, ঢাকা মেডিকেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি যেগুলি আছে, এখন অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সকলেরই কিন্তু অনেক যোগ্যতা সম্পন্ন মেধাবী ছাত্ররা। আজকে বাংলাদেশে তাদের মেধার মূল্যায়ন যেটি হওয়ার কথা না হওয়ার কারণে কিন্তু তারা বিদেশমুখী হচ্ছে। সেই বিদেশমুখী প্রবণতা কিন্তু যদি বাংলাদেশে সঠিক তাদের মেধার মূল্যায়ন হইতো, তারা কিন্তু দেশেই থাকতো, দেশের জন্য অবদান রাখতে পারতো। আজকে বিদেশে গিয়ে অনেক বাংলাদেশিরা কিন্তু ভালো করছে। কাজেই এই দেশটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বসবাস উপযোগী করতে হবে, যে তার মেধার মূল্যায়নটা যাতে সঠিক হয়। একজন ভালো ছাত্র মানে তার শিক্ষা জীবন শেষ করে যাতে ভালো চাকরি পায়। আবার শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তার সঠিক মেধা চর্চার যে কেন্দ্র বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলি, সেই জায়গায় সন্ত্রাসীদের যদি চারণভূমি হয়, তাহলে কিন্তু মেধাবীরা বেড়ে উঠবে না। সেই সকল বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাতে করে সন্ত্রাস দূর করা যায়, সেই ব্যাপারেও কিন্তু আমরা পদক্ষেপ নিব ইনশাল্লাহ। সকল বিবেচনা করেই কিন্তু আমরা স্লোগান দিয়েছি, দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ। দেশ বাঁচলে দেশের মানুষ বাঁচবে। এখন যদি দেশটিই না থাকে, আমরা যে কথাটি বলি হায়ানার কবলে পড়েছে বাংলাদেশ, এরা এই যে উন্নয়নের কথা বলে, আজকে যদি উন্নয়ন হয়ে থাকে, এই উন্নয়নের কি হয়েছে? অবকাঠামো হয়েছে। অবকাঠামো করতে গিয়ে লুটপাট করেছে। লুটপাটের কারণে আজকে রিজার্ভ শূন্য হয়ে গেছে। রিজার্ভ জনাব সুলতান সালাউদ্দিন টুকু, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে আমার জি। কথা? যে এখন পাচ্ছি। দিন দিন কিন্তু নিচের দিকেই যাচ্ছে দেশ। 10 বছর আগে কি অবস্থা ছিল, 10 বছর পরে কিন্তু সিচুয়েশন ডে বাই ডে ডেটোরেট করছে। আজকে বাংলাদেশের মানুষের একজন শিশু যে জন্মগ্রহণ করছে, সে 1,24,000 টাকা ঋণ মাথায় নিয়ে ভূমিষ্ঠ হতে হচ্ছে তাকে। এই অবস্থা কিন্তু 10-15 বছর আগেও ছিল না। তাহলে এই অবস্থা কেন হলো? লুটপাট করছে, বিদেশ থেকে ঋণ নিচ্ছে, ঋণের বোঝা অবস্থা থেকে উত্তরণের জন্যই আজকে আমরা আন্দোলনে নেমেছি। আমরা মনে করি আমাদের এই আন্দোলন সফল হবে ইনশাল্লাহ, এবং মানুষ তার আকাঙ্ক্ষিত বাংলাদেশ ইনশাল্লাহ উপহার পাবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা যাচ্ছি এখন জাকিউল আলমের কাছে। জাকিউল আলম আপনাদের চাকরিজীবী, আপনি এই সমাবেশকে কেন্দ্র করে আজকের অতিথিবৃন্দের কাছে আপনার কোনো বক্তব্য আছে কিনা, অথবা আপনি আসলে কিভাবে দেখছেন বিষয়টাকে? আপনার কি প্রত্যাশা বিএনপির কাছে, এই তরুণ নেতাদের কাছে আপনার কি প্রত্যাশা? জাকির আলম, আপনি মিউট করা আছেন, আপনি আনমিউট করে নেন। আপনি এখনো মিউট করা, একটু আনমিউট করে নেন কেন? আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। সম্ভবত আমরা তার সংযুক্তি পাচ্ছি না। আচ্ছা, আমি চলে যাচ্ছি পরবর্তী বক্তার কাছে। এস এম ফয়সাল মাহমুদ, আপনি একজন তরুণ উদ্যোক্তা। আপনি যখন বলছিলেন তখন আমাদের
অতিথি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। উম, এই যে তারুণ্যের সমাবেশ, ঢাকার শেষ সমাবেশটি রয়েছে, এই সমাবেশ তো এই সমাবেশ থেকে আসলে আপনি একজন ব্যবসায়ী হিসেবে, তরুণ ব্যবসায়ী হিসেবে আপনি কি প্রত্যাশা করেন বিএনপির কাছে? একইভাবে তরুণ যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা তো একসময় পার্লামেন্টে যাবেন, তারা পার্টিতে পলিসি মেক করবেন। আপনি একজন তরুণ উদ্যোক্তা ব্যবসায়ী হিসেবে আপনি আসলে আপনার কি বক্তব্য এবং বিএনপির কাছে কি প্রত্যাশা আপনার? ধন্যবাদ আপনাকে আমাকে আরেকবার কথা বলতে সুযোগ দেওয়ার জন্য। প্রথমত বলতে চাই তারুণের সমাবেশ সম্পর্কে, একটি রাজনৈতিক দল থেকে এমন একটি অরাজনৈতিক প্রোগ্রাম আসলে দেয়া হবে, এটা আমাদের আসলে খুবই কল্পনার বাইরেই ছিল। এই জন্য আমরা ধন্যবাদ জানাই সুলতান সালাউদ্দিন টুকু ভাই, আমাদের এখানে আছেন সম্মানিত এস এম জিলানী ভাই, এবং এটার সাথে সংশ্লিষ্ট সকলকে, যারা অনেক এত কষ্ট করে আসলে তরুণদের কথা শোনার জন্য এই প্রোগ্রামগুলো আয়োজন করেছেন। কারণ আমরা আসলে ভুলতে বসেছিলাম যে আমরা আসলে কথা বলতে পারি বা আমাদের সমস্যার কথাটা কাউকে বলবো বা কাউকে শোনাবো, এটা আমরা বিগত 15 বছর যাবত আসলে একেবারে ভুলে গিয়েছি। কারণ আমাদের তো কথা বলতেই দেওয়া হয় না, কথা বলার সুযোগটাই সে নেই। আমরা এই জন্য তারুণের সমাবেশের আয়োজনে যারাই আছেন তাদের প্রত্যেককে আমাদের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা চাই আমরা আমাদের বন্ধু বান্ধবী যারা আছে, যত তরুণ তরুণী আছে, সবাইকে নিয়ে আমরা সমাবেশগুলোতে আসবো। সামনে 22 তারিখ অবশ্যই ইনশাল্লাহ আমরাও থাকবো। আর আমরা সবাইকে আহ্বান জানাবো এই সমাবেশে থাকার জন্য। আর এখানে সমাবেশের আমাদের পক্ষ থেকে আমরা যে একটা জিনিস আহ, জানতে চাই, সেটা হচ্ছে এখন বেশ কয়েকটা সমাবেশ হচ্ছে। এই সমাবেশগুলো আসলে সারা দেশের আরো আহ, ছোট ছোট ইনস্টিটিউট বা প্রত্যেকটা ইনস্টিটিউট পর্যায়ে, ইউনিভার্সিটি পর্যায়ে বা জেলা পর্যায়ে আসলে ছড়িয়ে দেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা। কারণ দেশে হয়তো অনেকেই এই সমাবেশগুলোতে আসতে পারবে পারবে না। কারণ দেখা যায় আসলে অনেক সময় এই সমাবেশগুলো যদি এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এই সমাবেশটা ডাকা হয়েছে, সো এই এই ধরনের সমাবেশে অনেক সময় দেখা যায় আহ কিছু প্রতিবন্ধকতা থাকে, লোকজন আসতে পারে না। অনেক সময় দেখা যায় পরিবহনের ধর্মঘট বা অন্যান্য সমস্যা আহ, তৈরি করা হয়। সো এইটা আসলে শুধু এই কয়েকটা জেলায় না করে আরো বিস্তৃতভাবে সবগুলো জেলাতে বা ইনস্টিটিউট পর্যায়ে, ইউনিভার্সিটি পর্যায়ে করা যায় কিনা। তাহলে হয়তো আমাদের মতো যারা যত তরুণরা ছিল তারা সবাই আরো বেশি হয়তো অংশগ্রহণ করতে পারতো। এটা হচ্ছে এক। আর দ্বিতীয়ত, যদি ক্ষমতায় আসে বিএনপি, তাহলে আপনাদের প্রতি আমার কিছু কিছু আহ, অনুরোধ বা আমাদের সমস্যাগুলো যেগুলো আমরা বলবো। যেমন 1 নম্বর, আমি আমার ব্যবসা করতে গিয়ে যেটা দেখতে পাচ্ছি, নাম্বার ওয়ান, আমরা আসলে যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা লোন একেবারেই পাই না। কারণ সারা পৃথিবী দাঁড়িয়ে আছে সার্ভিস সেক্টরের উপরে। সে লাইক আপনার, যদি আমি বলি ইন্ডিয়ার কথা বলি, আপনার যদি আমেরিকার কথা বলি, ইউরোপের কথা বলি, তারা যতটা প্রোডাক্ট তৈরি করে তার থেকেও বিশেষ করে সার্ভিস প্রোভাইড করে। যেমন বাংলাদেশ থেকে কিন্তু এখন আইটি সেক্টরে অনেক সার্ভিস প্রোভাইড করা হয়, কিন্তু এই সার্ভিস প্রোভাইডার যারা, তাদেরকে ব্যাংক লোন দিতে চায় না। সেটা ক্ষুদ্র অল্প পরিমাণে হোক, সেটাও দিতে চায় না। কিন্তু আবার অপরদিকে যদি আপনি দেখেন যে আপনি যদি এখানে দুর্নীতি করতেন, হাজার হাজার কোটি টাকা লুটপাট করতে চান, আজকে আপনি কোম্পানি খুলতেছেন, তাকে কিন্তু লোন দিয়ে দিচ্ছে। এবং এই যে দুর্নীতি, এই দুর্নীতির কারণে দেখা যায় আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যারা হয়তো শুরু করতে যাচ্ছি, তারা আসলে খুবই সাফারার, তারা এই জিনিসগুলো ভুক্তভোগী। তো আমাদের প্রতি আপনাদের কোনো দায়বদ্ধতা থেকে আহ কোনো কিছু করতে চান কিনা, বা আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছি তাদেরকে আসলে কিভাবে আপনারা প্রোভাইড করতে চান, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আরেকটা সবচেয়ে বড় সমস্যা আমি আমার বিজনেস থেকে ফিল করি, সেটা হচ্ছে আমরা যদি বাইরে থেকে যখন আমাদের রেমিটেন্সের টাকাটা আসে, তখন দেখা যায় আমাদেরকে এখানে বিরাট একটা হ্যাসেল নিতে হয়। ডকুমেন্টেশনে অনেক ঝামেলা থাকে, প্লাস সেখানে ভ্যাট ট্যাক্স মিলে প্রায় এখন 11.5% মতো কাটে। আবার এট দ্য সেম টাইম আমরা ডলার থেকে যখন টাকা আসে সেই রেটটাও কম কম পাই। অথচ যারা দুর্নীতি করে টাকাটা বাইরে নিচ্ছে এবং বাইরে থেকে আবার দেশে নিয়ে আসতেছে, তারা রেটও বেশি পাচ্ছে, আবার প্রণোদনাও পাচ্ছে,
আবার তাদের ডকুমেন্টেশনের কোনো ঝামেলা নেই। সো এই যে একটা এটা কি বলবো যে বৈষম্য, এই বৈষম্যটা আসলে কিভাবে আপনারা দেখবেন? কারণ আমরা যারা কাজ করতেছি আমাদের এই সেগমেন্টে, আমরা ইন্ডিয়েন্টিং যা করি, কমিশন এজেন্ট হিসেবে কাজ করি, তাদের তাদের কাজটা কিন্তু আমরা বাইরে থেকে অল্প অল্প হোক বেশি হোক আমরা কিন্তু ডলার গুলো নিয়ে আসার চেষ্টা করি, আমরা আনি, আমাদের আর্নিংটা হচ্ছে ডলারে। সো এই ডলারটা যদি আমরা আনতে গিয়ে এত হ্যাসেল পোহাইতে চাই, তাহলে আসলে এটা আমাদেরকে বাধ্য করা হয় সবাইকে যে আপনি সরকারি ব্যাংকিং চ্যানেলে টাকা না এনে আপনাকে তাহলে বাইরে অন্য কোনো ভাবে আনার, তার মানে আপনাকে দুর্নীতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তো এইটা যাতে না হয়, আমরা যাতে সঠিকভাবে এই কাজগুলো করতে পারি, সেটার জন্য আপনাদের আসলে কোনো চিন্তা ভাবনা আছে কিনা, বা পরবর্তী যদি ক্ষমতায় যান তাহলে এগুলো আসলে করবেন কিনা, এইটা একটা। ইভেন আরেকটা জিনিস দেখা যায়, ধরেন আমরা বাইরে থেকে কোনো একটা স্যাম্পল কোনো একটা আনতে যাই, বা স্যাম্পলের দাম হয়তো 10 টাকা, 5 টাকা, 20 টাকা, কিন্তু এটার জন্য আমাকে আসলে ডলার পে করতে হচ্ছে, হয়তো আমাকে $2 পে করতে হচ্ছে, কিন্তু এই পেমেন্টটা করতে হলে আমাকে একটা বিশাল একটা হিস্ট্রি এবং বিশাল একটা হ্যাসেলের মধ্যে দিয়ে যেতে হয়। তার মানে এই পেমেন্টটাও আপনি যদি করতে চান আপনাকে এমন ভাবে করতে হবে, মানে আহ, সেটা সিস্টেমের বাইরে গিয়ে করতে হবে, মানে আপনাকে দুর্নীতি আশ্রয় নিতে হবে, কিন্তু এটা এটা তো আসলে প্রয়োজন নেই, খুবই অল্প অ্যামাউন্ট, কিন্তু ছোট ছোট ব্যবসায়ীদের জন্য এই জিনিসটা কিন্তু অনেক বড় একটা কাজ। আমি আজকে আমার বায়ার আমাকে বললো যে ঠিক আছে আপনি স্যাম্পলটা আমাকে দেন, কিন্তু এই স্যাম্পলটা আনতে আমার দেখা গেল 1 মাস সময় লাগছে। আচ্ছা ফাইন, ভালো কথা, এইটা একটা আমি আমার কমিটমেন্ট ব্রেক করছি। প্লাস দেখা যায় যখন আমার স্যাম্পলটা আসতেছে, স্যাম্পলের সাথে আমার ভ্যাট ট্যাক্স, অথচ এটার দাম হয়তো 10 টাকা, 20 টাকা বা 100 টাকা, 200 টাকা, চলে গেছেন ভাই। আরে ভাই 10,000 টাকা আমাকে ট্যাক্স দেওয়া লাগছে, ভ্যাট দেওয়া লাগছে, এবং হ্যাসেল এট দ্য সেম টাইম। সো এই জায়গাগুলো আপনারা আসলে কতটুকু ক্ষুদ্র ব্যবসায়ীদের বান্ধব করে তুলতে পারবেন। আরেকটা হচ্ছে লাস্ট ওয়ান, সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স। আপনারা জানেন ট্রেড লাইসেন্স, ভ্যাট, ট্যাক্স, টিন, এগুলো করতে গেলে কি পরিমাণ হ্যাসেল পোহাতে হয়। সো এইগুলোতে আপনারা তরুণদেরকে যদি আমরা সাথে নিতে চান, তাহলে তো যারা আমরা ব্যবসা করতে আসতেছি বা আসবো, বা সামনে যারা আসবে, তাদেরকে তো এই জায়গাগুলো পার হয়ে আসতে হবে বা এই জায়গাগুলো ফেস করতে হবে। তো তাদের প্রতি আপনাদের কোনো বক্তব্য আছে কিনা? অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জনাব এস এম ফয়সাল মাহমুদ। আমরা কি জনাব এস এম জিলানীকে যুক্ত করতে পেরেছি? জনাব এস এম জিলানী, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ, আমরা আপনাকে অনেকক্ষণ মিস করেছি। জনাব এস এম জিলানী, আপনি হয়তো শুনেছেন আমাদের এরকম তরুণ উদ্যোক্তা রয়েছে এস এম ফয়সাল মাহমুদ, আপনি তার কিছু প্রশ্ন হয়তো বা শুনেছেন। অল্প কিছু আপনি লাস্ট থেকে শুনেছি, সব জি, শুনতে পারি। যে তার কয়েকটি প্রশ্ন ছিল যে ক্ষুদ্র উদ্যোক্তা যারা রয়েছে তাদের জন্য আপনারা আসলে কি করতে পারেন, কি করতে চান ভবিষ্যতে, এবং রেমিটেন্স একটি বৈষম্য রয়েছে বাংলাদেশে, এই রেমিটেন্স বৈষম্য দূরীকরণে আপনারা কোনো পদক্ষেপ নেবেন কিনা ইন ফিউচার, এবং ট্রেড লাইসেন্স সহজীকরণের ক্ষেত্রে আপনাদের কোনো করণীয় কিছু আছে কিনা এই তরুণ সমাজের জন্য, যারা তরুণ উদ্যোক্তা কাজ করতে চায় এদের জন্য। আসলে আমরা তরুণের সমাবেশগুলো করছি বাংলাদেশের অধিকার বঞ্চিত তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্যই আমাদের এই সংগ্রাম, এই লড়াই। তো আজকে তরুণ সমাজকে আমরা আহ্বান জানিয়েছি আমাদের সমাবেশের মধ্য দিয়ে যে আমরা রাজপথে লড়াই করছি বাংলাদেশের অধিকার বঞ্চিত তরুণ সমাজের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমাদের হাতকে শক্তিশালী করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যে আমরা যে লড়াই শুরু করেছি, লড়াই তো আমাদেরকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে হবে। অভিষ্ট লক্ষ্যে না পৌঁছতে পারলে বাংলাদেশে যে বৈষম্য চলছে বিভিন্ন ক্ষেত্রে, লড়াই যদি ব্যর্থ হই তাহলে তো আর কোনো কিছুই করা সম্ভব না। সেজন্য আমাদের জি, প্রথম আহ্বান সেটা হচ্ছে যে আসুন আমাদের হাতকে শক্তিশালী করুন। বাংলাদেশের যে 4,70,00,000 তরুণ সমাজ যারা বিগত 14 বছর তাদের ভোটের অধিকার অর্জন করার পরেও তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে নাই, তাদের কাছে আহ্বান জানিয়েছি। এবং বাংলাদেশের যে তরুণ শিক্ষিত সমাজ যারা লেখাপড়া শেষ করে চাকরির জন্য ঘুরছে, বাংলাদেশের সংবিধান বলে যে সর্বোচ্চ মেধার ভিত্তিতে চাকরির সুযোগ দিতে হবে, কিন্তু আজকে বাংলাদেশে দুর্ভাগ্য যে একটি দলের পরিচয় না থাকলে, একটি দলের পরিবারের না হলে বাংলাদেশে কারো চাকরি হয় না। এটা একটা বৈষম্য। এই বৈষম্য ভাঙার জন্যই আমাদের এই লড়াই, এই সংগ্রাম। তো আমরা যদি আমাদের আমাদের হাতকে যদি শক্তিশালী করে বাংলাদেশের তরুণ সমাজ আমাদের ডাকে সাড়া দিয়ে যদি
আমাদের পাশে দাঁড়ায়, তাহলে আমরা মনে করি আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো। এবং আমরা যদি আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি, বাংলাদেশে যদি একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে আমরা কথা দিতে পারি যে তরুণ সমাজের যে এই যে রেমিটেন্সের কথা আসছে, তারপরে ক্ষুদ্র ঋণের কথা আসছে, আরো কয়েকটা কথা বলেছে, হ্যাঁ, ট্রেড যেটা লাইসেন্স একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হলে এর কোনো কিছুই করা সম্ভব না। আর বাংলাদেশে যে ফেসিবাদ সরকার কায়েম করেছে এবং বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আজকে দলীয়করণের মধ্য দিয়ে প্রতিটি প্রতিষ্ঠানকে, সরকারি প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে। তো আসলে এই ক্ষমতায় আসলেই তো হবে না। যেভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, কিভাবে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আবার নিয়ে আসা যায় তার জায়গায়? কারণ রাজনৈতিককরণের কারণের মাধ্যমেই এই পলিটিসাইজ করা হয়েছে সর্বক্ষেত্রেই। তা আমরা চাই যে আমাদের হাতকে শক্তিশালী করুন। ইনশাআল্লাহ বাংলাদেশে যদি একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, আমাদের এই আন্দোলনের মধ্য দিয়ে এই যে অধিকার বঞ্চিত মানুষের যে অধিকারের প্রশ্ন আসলো, যারা যে কথাগুলো আসছে, ইনশাআল্লাহ সবকিছুই আমরা দৃষ্টি রাখবো এগুলো যাতে মানুষের অধিকার যাতে ফিরে দিতে পারি, তরুণ সমাজের অধিকার যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, সে লক্ষ্যে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব এস.এম. জিলানী। আমরা আপনাকে অনেকক্ষণ আসলে যুক্ত করতে পারিনি, এ কারণে আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা আসলে মিস করেছি। আমাদের সময় খুব কম, এখনই আমাদের প্রায় শেষ করতে হবে, শেষের দিকে। তো আপনি আপনার শেষ আমাদের যারা শ্রোতা রয়েছেন দেশ দেশে বাইরে থেকে প্রচুর দর্শক দেখেন কিন্তু আমাদের এই প্রোগ্রামটা, এবং যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন। আসলে প্রথম থেকে আমি অনুষ্ঠানটা ঢুকতে পারলে ভালো হতো। আমি এসটিএমডি ছড়ি, টুকু ভাই জানে আমরা ব্যস্ততা ছিল, তার মধ্যেও নিজের বাসায় থাকতে পারি না এই নির্যাতনের কারণে আরেক বাসায় এসে উঠেছি। সেখানে আসলে এই বাসায় কেউ নেই, একটা পরিস্থিতিতে আসলে আমি সেজন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সর্বশেষ আহ্বান থাকবে যে আমরা দেশবাসী, দেশের সমস্ত তরুণ সমাজকে আহ্বান জানিয়েছি আমাদের হাতকে শক্তিশালী করার জন্য। আগামী 22 তারিখে ঢাকায় তারুণ্যের সমাবেশ আছে, সেই সমাবেশে বাংলাদেশের সকল তরুণ সমাজকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের সেই সমাবেশে আসুন। আমরা অধিকার বঞ্চিত তরুণ সমাজের পক্ষে কথা বলি এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। লড়াই আমাদের হাতকে শক্তিশালী করলে আমরা ইনশাআল্লাহ এই লড়াই আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবো এবং বাংলাদেশের অধিকার বঞ্চিত যুব সমাজের অধিকার প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ জনাব এস.এম. জিলানী। আমরা এবার যাচ্ছি আমাদের শেষ বক্তা, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি জনাব সুলতান সাউদ্দিন টুকুর কাছে। জনাব সুলতান সাউদ্দিন টুকু, আমি একটু আপনার সঙ্গে যুক্ত করতে চাই কিছু বিষয় আর কি, যে আমি যতটুকু জানি যে দেশের তরুণ এবং যুব সমাজকে নিয়ে প্রত্যেকটি ইতিবাচক এবং ফলপ্রসূ পদক্ষেপ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রথম নিয়েছে এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মেধাবী তরুণদের দেশপ্রেম উদ্বুদ্ধ করতে হিজবুল বাহার নামক নৌবিহার তখন আয়োজন করতেন এবং গভীর সমুদ্রে নিয়ে তিনি সমুদ্র সম্পদের যে গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সেটি বোঝাতেন। তিনি প্রথম যুব সমাজকে যথোপযুক্ত কাজে লাগাতে যুব মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন এবং 60,000 তরুণ ও যুবককে দক্ষ করে গড়ে তুলে বিদেশে কর্মী হিসেবে প্রেরণ করে রেমিটেন্সের দ্বার উন্মোচন করেন। এবং এদেশের যুব সমাজের যতগুলো ইতিবাচক দিক রয়েছে কাজে লাগাবার, সবগুলোই আসলে তার সময় করা এবং সেগুলোকে স্প্রেড করেছে পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এখন আমরা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল চলছে। আপনারা পার্টির কি পয়েন্টে আছেন, আপনারা অনেক কিছু ভালো করে জানেন। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান কি ধরনের পদক্ষেপ নিয়েছেন এই তরুণ এবং যুব সমাজের জন্য, যদি আপনি একটু এই বিষয়ে আমাদের সঙ্গে শেয়ার করতেন। ইতিমধ্যেই আমাদের প্রিয় অভিভাবক দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের মানুষের মাঝে নতুন নতুন কনসেপ্ট দিয়ে কিন্তু আন্দোলন করছেন। এই যে তারুণ্যের সমাবেশ, দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ, এটি কিন্তু দেশনায়ক তারেক রহমানের কনসেপ্ট। উনি যখন বাংলাদেশে ছিল, বিএনপি ক্ষমতায় ছিল, উনি কিন্তু মানুষের কল্যাণে কাজ করেছে ওনার অবস্থান থেকে। তখন তিনি একটি স্লোগান দিয়েছেন,
একটি উদ্যোগ, একটু প্রচেষ্টা, দেশে আসবে সচ্ছলতা, মানুষ ফিরে পাবে দেশে এই স্বনির্ভরতা, এবং দেশে আসবে সচ্ছলতা। তো যে একটি উদ্যোগ নিলে, যে একটু প্রচেষ্টা করলেই যে তার সচ্ছলতা ফিরে পায়, বা তার নিজস্ব উদ্যোগের মধ্য দিয়েই যে মানুষ যে তার আত্মনির্ভরশীলতা বা মানুষের যে সেলফ কনফিডেন্স বিল্ড আপ হয়, তিনি কিন্তু এই স্লোগানের মধ্যে দিয়েই একটি উদ্যোগ, একটু প্রচেষ্টা, একটু চেষ্টা। হ্যাঁ, এই এনে দিবে স্বনির্ভরতা, দেশে আসবে সচ্ছলতা। স্বচ্ছতা। তো এই যে এইটার উপর ভিত্তি করে তিনি কিন্তু তৎকালীন সময়ে মানুষের মাঝে হাঁস মুরগি খামারের করার যে উদ্যোক্তা চেষ্টা করেছেন মানুষের মাঝে, যে মানুষ যাতে আত্মনির্ভরশীল হয়, মানুষ যখন সেলফ কনফিডেন্স বিল্ড আপ হয়, তখন মানুষ কিন্তু যে কোনো কাজ করতে পারে। তো সেই জন্য বলবো যে দেশনায়ক তারেক রহমান উনি যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, ওনাকে কিন্তু বলা হয় যে তারুণ্যের অহংকার বলে সম্বোধন করেছেন বাংলাদেশের মানুষ, তরুণ সমাজ। তো উনি তরুণ সমাজের জন্য বা দেশের মানুষের জন্য আগেও করেছেন, আর যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, অবশ্যই উনি কিন্তু মানুষের কিন্তু একটি উনি কিন্তু বাংলাদেশের বলেন, এই উপমহাদেশে বলেন, যে বাবা রাষ্ট্র পরিচালনা করেছেন, এবং বাবা স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, দেশ গঠনে ভূমিকা রেখেছেন। মা গণতান্ত্রিক আন্দোলনের আপসীন নেত্রী হিসাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, এবং তো পারিবারিক ভাবেও কিন্তু উনি তার শিক্ষা অর্জন করেছেন। উনি কিন্তু ওনার নেতৃত্বের স্থান থেকে বর্তমান অবস্থায় যদি দল যেভাবে পরিচালনা করছেন, দলটাকে কিন্তু একটি পর্যায়ে নিয়ে গেছেন মানুষের কাছে। আমি মনে করি রাষ্ট্রীয় ক্ষমতা আসলেও, এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি ওনাকে কবুল করেন এবং দেশ পরিচালনার দায়িত্ব পান, যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে দেশ পরিচালনার ক্ষেত্রে আমি মনে করি একজন তরুণ সমাজের, এবং তাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও করেছেন, দেশনায়ক তারেক রহমান ইনশাল্লাহ তরুণ সমাজদের যে অধিকার সেটি ইনশাল্লাহ উনি প্রতিষ্ঠা করবেন, এবং দেশটি তরুণদের জন্য যে সমান অধিকার প্রতিষ্ঠা থাকবে, এবং সবার জন্য বসবাস উপযোগী বাংলাদেশ তিনি নির্মাণ করবেন ইনশাল্লাহ। উনি কিন্তু আমাদের যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন কিন্তু আমরা ছাত্রলীগের সমাবেশে, ওদের সম্মেলনে উনি আমাদেরকে পাঠিয়েছিলেন। আমি ছাত্রলীগের একটি সম্মেলনে যাওয়ার উনি পাঠিয়েছিলেন, আমি গিয়েছিলাম। আমাদের তৎকালীন এই যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু আজকে প্রয়াত হয়েছেন, সেও আমরা গিয়েছিলাম একসাথে, এবং তাদের শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম, এবং সহমর্মিতার রাজনীতি প্রতিষ্ঠার জন্য আমরা সেদিন ছাত্রলীগের সম্মেলনে কাউন্সিলে গিয়েছিলাম। কাজেই আমি মনে করি যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা দেশনায়ক তারেক রহমানকে দিয়ে সম্ভব, এবং তার নেতৃত্বে বাংলাদেশ যে কোনো সময়ের চাইতে এগিয়ে যাবে ইনশাল্লাহ।
জনাব সুলতান সালাউদ্দিন টুকু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার বলেছেন আপনি। আহ, একই সঙ্গে ধন্যবাদ জনাব এস.এম. জিলানী। আহ, আপনি যদি জনাব সুলতান সালাউদ্দিন টুকু, আপনি যদি শেষে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন এবং আগামী 22 তারিখের সমাবেশ নিয়ে যারা আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, দেখছেন যেসব দর্শক মন্ডলী, তাদের উদ্দেশ্যে কিছু বলতেন। আমাদের কথা যারা শুনছেন ইতিমধ্যেই স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী বলেছেন, আহ্বান জানিয়েছেন। আমিও তার সাথে সুর মিলিয়ে বলতে চাই, আজকে অধিকার বঞ্চিত তরুণ ভোটার হওয়ার সত্ত্বেও ভোট দিতে পারছে না যে তরুণ সমাজ, যারা নিষ্পৃষিত নির্যাতিত হচ্ছে, আজকের তাদেরকেই আমরা আহ্বান জানাচ্ছি, সকল তরুণ সমাজদেরকে। তরুণরাই 52 ভাষা আন্দোলনে সফল হয়েছেন, তরুণরাই 71 স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছেন, তরুণরাই 90 আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আজকের এই তরুণ সমাজদেরকে আমি আহ্বান জানাবো, হে তরুণ সমাজ যারা রয়েছেন, সকলেই ঐক্যবদ্ধভাবে আগামী 22 তারিখে সমাবেশে উপস্থিত হয়ে যার যার অধিকার আপনারা প্রতিষ্ঠা করবেন এবং আওয়াজ তুলবেন, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এবং আমরাই দেশটিকে গড়ে তুলবো দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ। সেই আশা এবং প্রত্যাশা নিয়েই আপনাদেরকে আমি আগামী 22 তারিখে সমাবেশে আহ্বান করছি, আপনারা আমাদের সমাবেশে যোগ দিয়ে আওয়াজ তুলবেন, হটাও মাফিয়া, বাঁচাও দেশ, টেক ব্যাক বাংলাদেশ। জনাব সুলতান সালাউদ্দিন টুকু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের আলোচনা থেকে যা পেলাম তার দৃষ্টি কথা হচ্ছে, আমাদের অতিথি জনাব এস.এম. জিলানী বলেছেন, সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল ধরনের প্রতিষ্ঠানে যে ধরনের রাজনীতিকরণ করা হয়েছে সে অত্যন্ত দুঃখজনক, এবং এই রাজনীতিকরণের মধ্য দিয়ে বাংলাদেশের মেধাবীদের কোনো জায়গা হচ্ছে না এবং একদলীয় এক ধরনের পদায়ন হচ্ছে। ফলশ্রুতিতে যারা মেধাবী তরুণ রয়েছে তারা বাংলাদেশে থাকতে চাচ্ছে না, সেবারে তারা যেতে চায় এবং বাংলাদেশের কোনো বিষয়ে কোনো আগ্রহ থাকছে না। সুতরাং এই তরুণ সমাজের সকল অধিকার আদায়ের জন্য তারুণ্যের সমাবেশটি আয়োজন করা হয়েছে। জনাব সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনাব তারেক রহমান রাষ্ট্রীয় দায়িত্বে না থেকেও দেশের মানুষের জন্য কাজ করেছেন। তিনি একটি উদ্যোগ, একটি চেষ্টা এনে দিবে স্বচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। এই যে উক্তি উনি করেছিলেন এবং সেটির বাস্তবায়ন তিনি করেছিলেন সারা বাংলাদেশে গৃহহীন মানুষের মধ্যে অথবা যারা স্বল্প আয়ের মানুষ তাদের মধ্যে হাঁস মুরগি গরু ছাগল বিতরণ করে স্বাবলম্বী করবার জন্য তিনি চেষ্টা করেছিলেন এবং বাংলাদেশের স্বনির্ভর রাজনীতি তিনি প্রতিষ্ঠা করেছিলেন সে সময়। সুতরাং রাষ্ট্রীয় দায়িত্বের বাইরে থেকেও যে মানুষটি এই ধরনের ইতিবাচক কাজ করতে পারে দেশের মানুষের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য, তিনি রাষ্ট্রের দায়িত্ব পেলে অবশ্যই এর থেকে বেশি কিছু করবেন। আমাদের এখানে আজকে সাইরা চন্দ্র চাকমা উপস্থিত ছিলেন, আমাদের সঙ্গে ছিলেন জাকিউল আলম, এবং একই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তরুণ ব্যবসায়ী এস.এম. ফয়সাল মাহমুদ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে যুক্ত হবার জন্য, এবং আমরা আগামী 22 তারিখের যে তারুণ্যের সমাবেশ, সেই সমাবেশের সফলতা কামনা করছি। একই সঙ্গে দেশের সকল ধরনের যুবকদের যারা আজকে ভোটাধিকার বঞ্চিত হয়েছেন, যারা নিজের অধিকার বঞ্চিত হয়েছেন, তাদের সবাইকে বিএনপির জন্য না, এটি আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, শুধুমাত্র ভোটাধিকার যেন আপনি প্রয়োগ করতে পারেন, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, আপনার এই অধিকারটুকু বাস্তবায়ন করবার জন্য এই আন্দোলন, এই দাবি আদায়ের আন্দোলন। আপনারা সবাই এই সমাবেশে যুক্ত হবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকে প্রোগ্রাম শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।